চ্যাপ্টার নাম্বার 7, জলদূষণ। জলদূষণ মানে কি বলছে না, জলের মধ্যে কিছু অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে মানুষের যে জল ব্যবহারযোগ্য যে ছিল সেটাকে অব্যবহারযোগ্য করে তোলে, ঠিক আছে, এবং জলজ উদ্ভিদ এবং প্রাণীর বসবাসের অনুপযুক্ত করে দেয়, তখন সেটাকে বলতে জল দূষিত হয়েছে। আচ্ছা, এবার জল দূষণ কেন আমাদের জন্য এতটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে? ওই যে পৃথিবীতে মোট যেখানে 100 ভাগ জল আছে সেখানে 97% কিন্তু সমুদ্রের জল, অর্থাৎ নোনা জল, যা আমরা ব্যবহার করতে পারি না। বাকি 3% স্বাদু জল, তার মধ্যেও 2 ভাগ হিমবাহের বরফ হিসাবে রয়েছে। তার মানে মাত্র ওই 100 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে যেটা কিনা আমরা নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল হিসাবে পেয়ে থাকি। ভূগর্ভের জল মানে হচ্ছে যেগুলো আমরা মাটির নিচের জল পেয়ে থাকি সেগুলো, ঠিক আছে। এই জন্য আমাদের জল সংরক্ষণ, জল দূষণ রোধ করা খুবই জরুরি। আচ্ছা, স্বাদু জল তার জন্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এবার কিভাবে এই জল দূষণ হচ্ছে, কিছু জিনিসপত্র রাসায়নিকগুলো যেমন তৈরি করছে শিল্প কলকারখানা থেকে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা থেকে রাসায়নিক শিল্প, যেগুলো পেট্রো রাসায়নিক শিল্প, পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্প, খনিজ তেল পরিশোধন শিল্প, যানবাহন নির্মাণ, ছোটো মাঝারি যে সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিল্পে, মানে এই সমস্ত শিল্পে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বের হয়, যেমন হতে পারে অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড, বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ইত্যাদি, যেগুলিকে নালা নর্দমা দিয়ে, নদী ও সমুদ্র দিয়ে মিশে জল দূষণ করছে। মানে মোট কথা বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র বের হয়, অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড ও বিভিন্ন ধাতুও এর মধ্যে থাকে। তেমনি গৃহস্থালির যে সকল জলগুলো হয়, ব্যবহৃত জল, সেখানের মধ্যে অনেক ধরনের নোংরা থাকতে পারে, যেমন হতে পারে খাবারের টুকরো থাকতে পারে, দূষিত বস্তু থাকতে পারে, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল, সমস্ত কিছু জলকে দূষিত করছে। এছাড়া বিভিন্ন ধরনের হসপিটাল, ঘরবাড়ি, খাটাল, পশুপালা, এসবগুলো থেকেও কিন্তু বর্জ্য উৎপন্ন হয়, যা কিনা জলকে মিশে জলে দূষণ করে। কৃষিক্ষেত্রে কী করা হচ্ছে, বেশিরভাগ পরিমাণে কীটনাশক, রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, আগাছানাশক, যেগুলো কিনা বৃষ্টির জলে ধুয়ে যেয়ে জলে মিশে জল দূষিত করছে। এখানের মধ্যে নাইট্রেট থেকে থাকে এবং এর থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং মাথায় রক্ত চলাচলের অসুবিধাও ঘটতে পারে। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় যে সকল নিউক্লিয় যে সকল চুল্লিগুলো থাকতে পারে বা চিকিৎসা কেন্দ্র থাকতে পারে, বিভিন্ন ধরনের পরীক্ষাগার, সেখানের মধ্যে যদি তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়, তো সেগুলো পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে যেতে পারে, সেগুলো থেকে কী হয় না, তেজস্ক্রিয় দূষিত হয়। মানে তেজস্ক্রিয় পদার্থ থেকে যখন দূষণ হবে জলে, তখন তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ বলা হবে। খনিজ তেল উত্তোলনের সময়, নিয়ে যাওয়ার সময় কোনো জাহাজকে, তখন সেখানের মধ্যে তেলবাহী জাহাজকে বা এমনি জাহাজও তখন যখন ভেঙে যায়, তখন তার মধ্যে কী হয়, তেল মিশে যায়, তার জন্য কী হয়, জল দূষণ হবে। তাপীয় দূষণ, যে সকল জলজ জীব আছে তাদের কী হয় না, তারা টেম্পারেচারে প্রচুর সেন্সিটিভ হয়ে থাকে, মানে তারা কম পরিমাণ উষ্ণতা বাড়লেও বা কমলেও তাদের মধ্যে প্রচুর পরিমাণে মৃত্যু দেখতে পাওয়া যায়। অনেক মাছ অল্প তাপমাত্রা বেড়ে গেলেও মারা যায়, জলজ প্রাণী মারা যায়। তো এ ধরনের যখন তাপবিদ্যুৎ কেন্দ্র হোক, পারমাণবিক কেন্দ্র হোক, কলকারখানায় ব্যবহৃত দূষিত বজ্র জল যখন জলাশয়ে ফেলা হয়, তখন কী হয়, ওটা তাপের জন্য দূষণ হচ্ছে, আবার কী হচ্ছে না, নদীতে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং জল দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের কারণে জল দূষণ, বায়ু দূষণে কী হচ্ছে না, বায়ু দূষণের কারণে নাইট্রেট, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বাতাসে মিশছে এবং অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে, রাইট। অ্যাসিড বৃষ্টি ঘটাতে গিয়ে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, যার কারণে জল দূষণ হচ্ছে। আর্সেনিক দূষণ, যখন আমরা প্রচুর পরিমাণে বোমা জল উত্তোলন করি অনির্দিষ্টভাবে, অনিয়ন্ত্রিতভাবে, তার ফলে কী হচ্ছে না, আর্সেনিকের যে যৌগ ছিল বাতাসের সাথে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। মানে মাটির নিচে যখন থেকে তুলবো, তখন সেখানের মধ্যে আর্সেনিকের পরিমাণ জলের মধ্যে
বেড়ে যায়, তখন সেটাকে বলছে বিষাক্ত হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলছে আর্সেনিক দূষণ। সেভাবে ক্লোরিনও অতিরিক্ত থাকলে জল দূষণ হতে পারে, ফ্লুরিনের জন্য জল দূষণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো মানে মোট কথা কোনো কিছু মিশে গেলে সেটা হচ্ছে জল দূষণ। এবার কয়েকটা ক্ষতিকারক প্রভাব যা আমরা দেখেছি কিছু নির্দিষ্ট সময় আগে, সেই ঘটনাগুলো বলছে। যেমন হচ্ছে 1932 সালে জাপানে মিনামাটা উপসাগরে উপকূলে কি হয় না, রাসায়নিক কলকারখানা থেকে পারদযুক্ত তরল জল মানে তরল বর্জ্য সমুদ্রে ফেলা হয়, এবং এই পারদ যখন বেড়ে যায় তখন পারদ দূষণ ঘটায়, এবং এইখানের মধ্যে যে মাছগুলো তৈরি হয়েছিল বা অন্য জিনিসপত্রগুলো, সামুদ্রিক যে সকল জীবগুলো ছিল সেগুলো খাওয়ার ফলে কি হয় না, ওদের মধ্যে একটা রোগ দেখতে পাওয়া যায়, রাইট, এবং সেই রোগের কারণে প্রচুর মানুষ মারা যায়, যেটাকে এই মিনামাটা উপসাগরের নামে মিনামাটা রোগ বলা হয়ে থাকে। পারদ দূষণের কারণে মিনামাটা রোগ হয়ে থাকে। ওকে, দ্বিতীয় বলছে উপসাগরীয় যুদ্ধ, মানে গালফ এরিয়া, মানে হচ্ছে আমাদের আরব সাগরের থেকে মানে আফ্রিকা আর আরব সাগর দিয়ে যাওয়ার সময় ইউরোপ আর আফ্রিকার মাঝে সুয়েজ ক্যানাল পড়ে বা লোহিত সাগর পড়ে, সেই সমস্ত জায়গাগুলো যাওয়ার সময় যে সকল উপসাগরীয় অঞ্চল পাওয়া যায়, মানে মোট কথা যেখানের মধ্যে প্রচুর তেল পাওয়া যায়, ঠিক আছে, সেই জায়গার মধ্যে কুয়েতে, সেই যুদ্ধের সময় কুয়েতে কী করা হয় না, তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে কী হয় না, পারস্য উপসাগরের মধ্যে প্রচুর পরিমাণে তেল মিশে যায় এবং সেখানে মানে সামুদ্রিক প্রাণীর অনেক মৃত্যু হয়। হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গ হলদিয়া, এই মানে কলকাতা হলদিয়া ওই জায়গাগুলো বলছে। পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার পর এখানে নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। ইলিশ মাছ। পূর্ব কলকাতার জলাভূমির মাছের ভেড়িগুলিতে মাছ চাষ কমে গেছে, কারণ জল দূষণ হচ্ছে। কেরালার কুন্টুনারে, উড়িষ্যার চিল্কায়, অন্ধ্রপ্রদেশের কোলেরু, ঠিক আছে, এখানে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা যায়। এবং সাবান ডিটারজেন্ট এসবগুলো প্রচুর পরিমাণে মিশে গেলে সেখানের মধ্যে বদ্ধপুকুর জলাশয়ের মধ্যে মিশলে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচিরপানা বেড়ে যায়, পুষ্টিদ্রব্য যেহেতু ওখানের মধ্যে বেড়ে যায় সাবান ডিটারজেন্ট থেকে। এর ফলে কী হয় না, প্রচুর পরিমাণে যখন গাছ বেড়ে যাবে তখন অক্সিজেনের পরিমাণ সেই জলের মধ্যে কমে যায় এবং বাকি যে সকল মাছ আছে, জলজ প্রাণী আছে, তারা মারা যায়। এটাকে ইউট্রিফিকেশন বলা হয়ে থাকে এই ঘটনাকে। আচ্ছা, এই আর্সেনিক যে সংক্রমণের কথা বলেছিলাম আমরা, পশ্চিমবঙ্গের মধ্যে মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমানের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মাটির জলের নিচে অনেক বেশি মাত্রায় আর্সেনিক থাকে, ঠিক আছে, এবং কী হয়, এর ফলে পায়ের তলায় হাতের চেটোতে কী হয় না, কালো ক্ষত অংশ দেখতে পাওয়া যায়, সেটাকে বলে ব্ল্যাক ফুড ব্রেথিং। এটা কী জন্য হচ্ছে, আমাদের আর্সেনিক বেশি রয়েছে বলে সেই জল সেবন করার কারণে। এছাড়া এর থেকে চর্মরোগ হতে পারে, মানে চামড়ার বিভিন্ন রোগ হতে পারে, রক্তাল্পতা দেখতে পাওয়া যেতে পারে, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবার ফ্লুরাইড দূষণের মধ্যে ফ্লুরোসিস হয়, যেখানে দাঁত এবং হাড়ের সমস্যা দেখতে পাওয়া যায়। পারদ দূষণে আমরা বলেছিলাম আগে মিনামাটা রোগ দেখতে পাওয়া যায়। তেমনি ক্যাডমিয়াম বলে একটা ধাতু আছে, যেটা কিনা ভারী ধাতুর মধ্যে পড়ে, তার থেকে ইতাই রোগ হয়ে থাকে। বলছে যে আমাদের বিভিন্ন ধরনের খেয়াল রাখতে হবে, যে আমাদের সকলের জন্য পানীয় জলের খুবই জরুরি একটা বিষয় পানীয় জল। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য কিছু জিনিসপত্র মেনে চলতে হবে, এবং শৌচাগারে ব্যবহার করার পর নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা। মানে মোট কথা, আমাদের পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য জলের প্রয়োজন খুব বেশি, এবং আমাদের শরীরের জন্য জলের পরিমাণ বেশি দরকার, জল একটা নির্দিষ্ট পরিমাণে দরকার। বলছে জল গরম করলে অনেক সময় এই যে দূষণগুলো অনেক কিছু সেগুলো চলে যায়, কিংবা আমরা এরকমভাবে কী করতে পারি, ফিল্টার ব্যবস্থা করতে পারি। আমরা দেখি যে আরও ব্যবহার করি, আমরা অনেক জায়গায় গরম জলকে ফোটানো হয়, তারপর খাওয়া হয়। তো মোট কথা, জল সংরক্ষণের জন্য আমাদের কী করতে হবে না, পুনর্ব্যবহারের দিকে যেতে হবে এবং আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। আমরা বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, যাতে আমরা সমুদ্রের জলকেও পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি। বিভিন্ন পদ্ধতি এমন আছে এখনও, সেই কাজে আমাদের বেশি টাকা দেওয়া উচিত, রিসার্চ করা উচিত, ডেভেলপমেন্ট করা উচিত। তাছাড়া যে অনেক অংশ এমন আছে যেখানের মধ্যে মানুষ অনেক রোগে ভুগছে, সেখানের মধ্যে আমাদের সুযোগ সুবিধা পৌঁছানোর জন্য চেষ্টা করা উচিত।
সচেতনতা বাড়ানো উচিত। সেই জলের মধ্যে নোংরা আবর্জনা না ফেলা বা গরু মোষ স্নান না করানো ভালো হবে। চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহার না করা, কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া হচ্ছে আমাদের জল শোধন করে তারপর যদি জলকে ফেলা হয় তাহলে সেটা সব থেকে ভালো হবে। পুনর্ব্যবহারযোগ্য জল, ঘরবাড়ি যে জল সকলগুলো যেগুলো কিনা শুধুমাত্র ঘরের কাজে ব্যবহৃত হয়েছে, সেই জল যদি আবার আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, পুনর্ব্যবহার করতে পারি, সেদিকে নজর রাখতে হবে। তাপবিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রে কি হয় না, গরম জল বের হয়, তাহলে সেই গরম জলকে সরাসরি না ফেলে সেটাকে ঠান্ডা করে তারপর ফেলা উচিত। তেল দূষণ রোধের জন্য বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, শৈবাল আছে, সেগুলোর সাহায্য নিতে পারি আমরা, ঠিক আছে, যেটা কিনা তেল দূষণকে রোধ করতে পারে। এমন আছে অনেক কিছু, অনেক শৈবাল আছে যারা কিনা তেলকে ভেঙে নিতে পারে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা আমাদের করতে হবে, আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট করতে হবে। এখানে বলছে একটা শকিং জিনিস, যেটা বলছে যে আমরা দেখছি যে রাষ্ট্রসংঘ মতে প্রতি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়, কিন্তু আফ্রিকায় 5 লিটার জলও পায় না অনেক মানুষ। মাদাগাস্কার হচ্ছে আমাদের ভারতবর্ষের নিচের দিকে, যেমন শ্রীলঙ্কা রয়েছে ঠিক সেরকমই আরেকটু নিচে দিয়ে দেখতে পেলে আমরা মাদাগাস্কার জায়গাটা দেখতে পাবো, ঠিক আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে সেই জায়গাতেই আবার 50 লিটারের বেশি জল ব্যবহার করে মানুষ। তো এতটা হিউজ ডিফারেন্স কেন আসছে? কারণ আমাদের জলের গুরুত্বকে বুঝতেও হবে। যতক্ষণ আমাদের কাছে জল রয়েছে ততক্ষণ আমরা এটার খারাপ ব্যবহার করতে পারি না, এটাকে সঠিক ব্যবহার করতে হবে। এটা ছিল এই চ্যাপ্টারটা, জল দূষণ।